নমস্কার। সায়ন্তনীর সাতছাত্র চ্যানেলে সকল বন্ধুকে পরিবর্তনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকের ভিডিও শুরু করবার আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। অনেকেই আমার ভিডিও সম্পূর্ণ না দেখে নানা রকম মন্তব্য ছুড়ে দেন, কিংবা আমি কি ধরনের ভিডিও করি আগে পিছে না জেনেই এমন কিছু মন্তব্য করেন যেগুলো হয়তো আমার ক্ষেত্রে অন্তত সাজে না। তো যাই হোক, আশা করব আগামী দিনে আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন। যদি আমাকে নিয়ে কোনো রকম সন্দেহ থাকে, একটু পিছনের দিকে পিছিয়ে গিয়ে আমার প্রত্যেকটা ভিডিওকে লক্ষ্য করবেন। সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওতে। পছন্দ করো, আমি আমার ফ্যান, আমি জানি, কিন্তু বাবার প্রস্তাব শোনা বাবা, তোমার তো চৌঠা মেয়ের পরে কিছুই দেখতে পাচ্ছি না, কিছু তো একটা করো, কোথাও কিছু দেখতে পাচ্ছি না। এ বাবা, মানে না বলতে পারো না যেভাবে দাঁড়িয়ে আছে। রাজ নামটাতে আমার একটু এনার্জি আছে, সেই কারণে আমি বরং আপনাকে রাজুদা বলেই সম্বোধন করছি। বলি কি রাজুদা, আপনি তো একজন পরিচালক, ছোটখাটো বুদ্ধিও কি আপনার মগজে নেই? এটা তো আপনার ভাবা উচিত ছিল। আপনি যখন দূরবীন দিয়ে দূর দূর পর্যন্ত দেখার চেষ্টা করছেন, তখন দূরবীনটা আপনার হাতে, মানে দুর্নীতিগ্রস্ত লোকের হাতে। কি করে সঠিক জিনিসটা দেখবেন বলুন তো? কথায় বলে না, মানুষ যখন প্রয়োজনের অতিরিক্ত ক্ষমতা হাতে পেয়ে যায়, তখন সে অহংকারে অন্ধ হয়ে যায়। আপনার অবস্থাও সেটাই ছিল, যেই কারণে দূরবীন দিয়ে যা দেখার সেটা আপনি দেখতে পাননি। আর ঠিক সেই কারণেই আপনি দূরবীনের মধ্যে থেকে দূর দূর পর্যন্ত কিচ্ছু দেখতে পাননি। আসলে একেই বলে সুখে থাকতে ভূতে কিলোনো। আপনি সুখেই ছিলেন, পরিচালক হিসেবে আপনার পরিচিতি যথেষ্ট ছিল, সে আপনি যেমন সিনেমাই বানান না কেন। কিন্তু জবে থেকে ক্ষমতার লোভে নিজেকে আষ্টে পিষ্টে বেঁধে ফেললেন, তবে থেকেই ধাপে ধাপে আপনি ওঠার বদলে নিচের দিকে নামতে থাকলেন। প্রবাদ বাক্যে এটা নিয়েও কিন্তু একটা কথা বলা আছে, ধরাকে সরাগ জ্ঞান না মনে করা। যদি একটু ধরাকে সরাগ জ্ঞান মনে করতেন, তাহলে আজকে হয়তো আপনার পরিস্থিতিটা এই জায়গায় এসে দাঁড়াতো না। যদিও আরো একটা প্রবাদ বাক্য আপনার সঙ্গে বেশ খাটে, ধর্মের কল বাতাসে নড়ে। কেন জানেন? জাস্ট কটা দিন আগে ফিরে যান, মনে পড়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে? মনে পড়ছে না তাই না? মনে করিয়ে দিই। একটি সাক্ষাৎকারে আপনি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এমন কিছু মন্তব্য করেছিলেন যে তার কেরিয়ারে এফেক্ট পড়েছিল। সেটা রাহুল নিজে মুখে বলে গেছিল। আজকে সেই ফলটাও ঈশ্বর আপনাকে গুনে গুনে দিল। রাহুল হয়তো স্বর্গ থেকে আপনার এই অবস্থার জন্য একটু হলেও শান্তি পাচ্ছে। আপনি এতটাই দুর্নীতিগ্রস্ত যে যে মানুষটার কেরিয়ারটাকে আপনি ধ্বংস করে দিলেন, সেই মানুষটার মৃত্যুতে নাটকের কান্না কাঁদতে চলে আসলেন। বিশ্বাস করুন, সাধারণ মানুষ কিন্তু সেদিনও আপনার নাটকটাকে ধরে ফেলেছিল। প্রত্যেকটার জবাব গুনে গুনে ঈশ্বর এবং সাধারণ মানুষ আপনাদের মতো দুর্নীতিগ্রস্ত মানুষকে দিয়েছে। ছোটবেলায় একটা কথা শুনে আমরা বড় হয়েছি, এক ঝুড়ি ভালো আমের মধ্যে যদি একটা পচা আমও থাকে, ধীরে ধীরে ওই পচা আমটা সব আমগুলোকে পচিয়ে দেয়। ম্যাডাম শুভশ্রীর কথা বলি না, আজ আর ম্যাডাম নয়, ম্যাডাম বলে একটু বেশি সম্মান দেয়া হচ্ছে, বরং শুধু শুভশ্রী বলেই ডাকে। শুভশ্রী দিব্যি অভিনয় জগতে এসে টুকটাক অভিনয় করে একটা ছোটখাটো নাম তৈরি হয়েছিল। আজ নিজের স্বামীর ক্ষমতার বলে একের পর এক ক্ষমতার অপব্যবহার শুরু হয়ে গেল। প্রথমত মেসিকে নিজের বরের সম্পত্তি মনে করে লক্ষ লক্ষ মানুষের আবেগ নিয়ে খেলা করলো। আসলে 15 বছর ধরে মানুষের জীবনের সঙ্গে খেলতে খেলতে তাই কখন কতটা এবং কোথায় খেলা উচিত সেই ধারণাই তাদের মাথা থেকে বেরিয়ে গেছিল। তাই দিনের পর দিন মানুষের সঙ্গে যে দুর্নীতির খেলাটা তারা খেলেছিল, আজ তার পাই টু পাই হিসাব পেয়ে গেল। উদ্ধত্ত এখানেই শেষ নয়, আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে কি জঘন্য মন্তব্য করলো, তাকে নাকি মমতা ব্যানার্জির পায়ে ঠাঁই নিতে হবে। কি স্পর্ধা, ভাবলে অবাক হয়ে যায়। আচ্ছা শুভশ্রী, তুমি তো অভিনয় করো, অভিনয় মানে তো সংস্কৃতি শিক্ষা, এরই তো একটা রূপ। ন্যূনতম শিক্ষাটুকু নেই, একজন আইপিএস অফিসার হতে গেলে ঠিক কতটা যোগ্যতার প্রয়োজন হয়, এটা কি তোমার জানা? নিশ্চয়ই জানা নয়, কারণ তুমি ভেবেছো ক্ষমতাই সবকিছু। দেখলে তো আজ ক্ষমতা তোমাকে কোথায় নামিয়ে দিল। অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে, এমন একটা কথা আমাদের বাংলায় প্রচলিত আছে, যার রেজাল্ট একটা দিনে জনতা জনার্দন কিন্তু দেখিয়ে দিল চোখে আঙুল দিয়ে। আসলে দোষ তোমাদেরও নয়, মাতঙ্গিনী হাজরার বর্ণ পরিচয় পড়লে তো এরকমটাই হওয়ার কথা ছিল। আইপিএস অফিসার হতে গেলে কি লাগে না লাগে, কতটা পরিশ্রম যোগ্যতার প্রয়োজন হয়, এসব জেনে কি হবে?
মাতঙ্গিনী হাজরার বর্ণ পরিচয় পড়ে অভিনেত্রী হওয়াটাই অনেক বেশি শ্রেয়। আর সঙ্গে যদি থাকে দিদির হাত মাথার উপর, তাহলে তো কথাই নেই। এই ধারণায় তোমরা 15টা বছর ধরে কাটিয়েছো, কিন্তু আজ কি করবে ভেবে দেখেছো? সে তোমরা ঘরের যে কোণেই এখন গুতগতি করো না কেন, এতক্ষণে নিশ্চয় খবরটা কান পর্যন্ত পৌঁছে গেছে যে সিংহামকে অপমান করার চেষ্টা করেছিলেন তিনি কিন্তু আগামী 5 বছর এ রাজ্যেই থাকছেন। কি হবে তোমার ভেবে দেখেছো? যদিও তিনি একজন যোগ্য ব্যক্তি, তাই অযোগ্যের বিষয়ে কতটা গুরুত্ব দেবেন সেটাও তো ভাবার বিষয়। 15 বছর ধরে প্রত্যেকটা যোগ্য ব্যক্তিকে সরিয়ে দিয়ে দিনের পর দিন একাধিক পদে নিজেদেরকে নিযুক্ত করে মানুষের রক্ত শুষে খাওয়ার দিন কিন্তু এবার শেষ হয়েছে। অনেক দেখেছি, এমন কথাও শুনেছি যে আমার ঝান্ডা যারা ধরবে তাদেরকেই তো আমি কাজ দেব। বলি আজকে সেই ব্রাত্য বসু গেলেন কোথায়? প্রথম থেকেই তো ভোটের কাউন্টিং এ পিছিয়ে ছিলেন, লাভ হলো কিছু ঝান্ডাধারী ছেলেপুলেদের হাতে রেখে আর বিরিয়ানি ডিম সেদ্ধর প্যাকেট খাইয়ে? একটু দাঁড়িয়ে থেকো, ঘন্টা দুয়েকের মধ্যে বিজেপির সব লোকজন কিভাবে পালায় ল্যাজ গুটিয়ে দেখো। ওরা যুদা ঘন্টা দুই কেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলাম, ওই বিজেপিকে তো ল্যাজ গুটিয়ে পালাতে দেখলাম না, উল্টে তোমার টিকিটাই তো হারিয়ে গেল। কোথায় আছো তুমি এখন একটু বলো না। আচ্ছা, একটা প্রশ্ন, জাস্ট একটা প্রশ্ন করেই তোমায় ছেড়ে দেবো। ওই যে কাদাটা দুম করে এসে গায়ে পড়লো, কেমন গন্ধ ছিল তাতে? দুর্নীতি দুর্নীতি গন্ধ, রাজনীতি রাজনীতি গন্ধ, নাকি পরিচালক পরিচালক গন্ধ? কোন গন্ধের কাদা ছিল ওটা? বড্ড জানতে ইচ্ছা করছে। ভেবেছিলেন একবারও জাস্ট 2 ঘন্টার হেরফেরে আপনাকেই কাদার তাড়া খেয়ে পালিয়ে যেতে হবে? সত্যি মায়া লাগে বড্ড। কি ছিলেন আর কোথায় নামলেন? আসলে আমরা বিদ্যাসাগরের বর্ণ পরিচয় পড়ে বড় হয়েছে কিনা, তাই একটার পর একটা প্রবাদ বাক্য আপনার জন্য রেডি করে রেখেছি। এখানেও একটা প্রবাদ বাক্য আছে, কথায় বলে কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ডুবিয়ে মারে যেন। ভিডিও শেষ প্রান্তে এসে কতগুলো কথা না বললেই নয়। সাধারণ মানুষ 34টা বছর সুযোগ দিয়েছিল সিপিএমকে। তারপর সাধারণ মানুষের একটা সিদ্ধান্তে বদলে গেছিল রাতারাতি সরকার। তারপর আরও 15টা বছর সুযোগ দেয়া হলো তৃণমূল সরকারকে। 15 বছর পর আবারও পরিবর্তন। সাধারণ মানুষ কিন্তু বারবার সুযোগ দিয়েছে, কিন্তু সুযোগের সদ্ব্যবহার হয়নি বলেই বারবার পরিবর্তন এসেছে। তাই 15 বছর বাদে বিজেপি সরকারকে আমার তরফ থেকে সম্মান জানিয়ে এবং প্রণাম জানিয়ে একটা বার্তা দিতে চাই। দেখবেন সাধারণ মানুষকে যেন আর চোখের জল না ফেলতে হয়, বারবার কোনো ঘরে অভয়াকাণ্ড না হয়, বারবার হাঁসখালি কামদুনি কাণ্ড না ঘটে, কিংবা তামান্না কাণ্ড। মেয়েরা যাতে নিজেদের সম্মান নিয়ে পথে বেরোতে পারে, দিন রাতের ব্যবধানে তাদের পথে বেরোতে হবে, এই চিন্তা ভাবনা যেন কখনোই তাদের মধ্যে না আসে। শিক্ষার উন্নতি ঘটান, চাকরি, যোগ্য জায়গায় যোগ্য সম্মান দেওয়া, এই প্রত্যেকটাই মানুষ ফিরে পেতে চায়। পাশ ফেল আবারও চালু করা, এই জিনিসগুলো যদি একটু একটু করে আমাদের সমাজে ফিরে আসে, তাহলে আমাদের সমাজ কিন্তু দুর্নীতি মুক্ত হবে এবং শিক্ষিত ও সভ্য হয়ে উঠবে আগের তুলনায় অনেক বেশি। গাছের গোড়া মজবুত করতে হবে, তাহলেই গাছ দীর্ঘস্থায়ী হবে, তবেই তৈরি হবে একটা সুস্থ সুন্দর সমাজ। আমাদের সমাজে চিকিৎসা ব্যবস্থাও কিন্তু তেমন একটা সঠিক জায়গায় নেই, সেটার দিকেও নজর রাখবেন। আশা করি আমার কথাগুলো আপনাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমার বন্ধুরা নেবেন। তাই সকলের কাছে অনুরোধ, এই ভিডিওটা এতটাই শেয়ার করুন যাতে সর্বস্তরে এই ভিডিও পৌঁছে যায়। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এভাবেই আগামী দিনেও আমি সরকারের কাছে সমস্যাগুলোকে তুলে ধরতে পারি। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।